চ্যাপ্টার 264 আ 5 পারসন গ্যাদারিং। যদি দ্য ফুল ট্যাট ক্লাবের শুরুটা বোঝায়, তবে দ্য ওয়ার্ল্ড বোঝায় এর শেষ, একটা চক্রের একদম নিখুঁত সমাপ্তি আর চরম উৎকর্ষ। ক্লাইন তার এই ছদ্মবেশের নাম দ্য ওয়ার্ল্ড রেখেছিল কারণ সে আশা করেছিল যে এটা একটা সুন্দর শুরু আর শেষের দিকে নিয়ে যাবে। ভবিষ্যতে আমি দ্য ওয়ার্ল্ডকে দিয়ে এমন সব অনুরোধ বা কাজ করাতে পারব যেগুলো নিজে করা আমার জন্য অসুবিধার। এতে মিস্টার ফুল হিসেবে আমার যে ভাবমূর্তি আছে সেটা ভেঙে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। একটা বিকল্প রূপ, না সত্যি বলতে একটা ছদ্মবেশিত জীবনটাকে পরিপূর্ণ করে তোলে। ক্লাইন স্বস্তির নিঃশ্বাস ফেলল আর হাত নেড়ে দ্য ওয়ার্ল্ডকে বিদায় জানাল। এরপর সে তার আধ্যাত্মিক শক্তি ছড়িয়ে দিল, নিজেকে মুড়িয়ে নিল আর ধূসর কুয়াশার ভেতর দিয়ে নিচে নেমে বাস্তব জগতে ফিরে এল। সে রোসাগর অল ব্ল্যাক আই ধূসর কুয়াশার ওপরেই রেখে এসেছিল। যাই হোক, সে তো এমনিতেও সচরাচর ওই জিনিসটা ব্যবহার করতে পারত না, আর সারাক্ষণ তার এই দুশ্চিন্তা হতো যে অন্য কেউ হয়তো এটা দেখে ফেলবে বা এটা হারিয়ে যাবে। আবাহন প্রথার জিনিসপত্র গুছিয়ে রাখার পর ক্লাইন পর্দার ফাঁক দিয়ে আসা গাঢ় লাল চাঁদের আলোর দিকে তাকাল। আগামীকালের সভার জন্য তার মন তখন তীব্র আগ্রহে ভরে আছে। অভিজাত সমাজকে বোঝার ব্যাপারে তার বিশ্বাস ছিল যে মিস জাস্টিস নিশ্চিতভাবেই লোয়েনের ৯৯% মানুষকে ছাড়িয়ে যাবে। আর তার এই ছদ্মবেশ দ্য ওয়ার্ল্ডকে কাজে লাগিয়ে সে নিজের দ্য ফুল ভাবমূর্তি নষ্ট হওয়ার কোনো দুশ্চিন্তা ছাড়াই সরাসরি তাকে পাউন্ড পরিবার সম্পর্কে জিজ্ঞেস করতে পারবে। অবশ্যই এই কাজটা আরও একটু কৌশলের সাথে করতে হবে, কারণ গোয়েন্দা শার্লক মরিয়ার্টিও পাউন্ড পরিবারের তথ্য খুঁজছে, আর যথেষ্ট তথ্য পেলেই কেবল সে ধূসর কুয়াশার ওপরে বসে ভবিষ্যৎবাণী করার কাজটা করতে পারবে। ক্লাইন কিছুক্ষণ খুব গভীরভাবে চিন্তা করল, তারপর নিজেকে শান্ত করে ঘুমিয়ে পড়ল। ধূসর কুয়াশায় একবার প্রবেশ করে আসায় মনে হচ্ছিল যেন অশুভ আত্মার আভার শেষ চিহ্নটুকুও পুরোপুরি গায়েব হয়ে গেছে। ক্লাইন ভোর পর্যন্ত ঘুমাল, কিন্তু বাইরের হালকা কুয়াশার কারণে সে সূর্যের আলো দেখতে পেল না। সে তার পরিকল্পনা মতোই কাজ চালিয়ে গেল, ব্যাকল্যান্ডের বাকি সরকারি লাইব্রেরিগুলোতে গেল, কিন্তু সে আর লাইব্রেরিয়ানদের কাছে কোনো খোঁজখবর নিল না বা পাউন্ড পরিবারের কথাও উল্লেখ করল না। সে শুধু একাই অভিজাতদের সম্পর্কে লেখা নথিপত্রগুলো ঘাঁটতে লাগল। বিকেল ৩টে বাজতে যখন ২০ মিনিট বাকি, ক্লাইন সময়ের আগেই ধূসর কুয়াশার ওপরের সেই রহস্যময় জায়গায় প্রবেশ করল। বিশাল আর প্রাচীন সেই প্রাসাদের ভেতরে সে দ্য ফুলের জন্য নির্ধারিত আসনে গিয়ে বসল। দ্য ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে নিজেকে অভ্যস্ত করে তোলার জন্য সে দাগধরা ব্রোঞ্জের টেবিলের উল্টো দিকটায় সেই নকল দ্য ওয়ার্ল্ডকে ফুটিয়ে তুলল। কয়েক মিনিট পর ক্লাইন তার পকেট ঘড়ি বের করে সেটার দিকে তাকাল আর সভার জন্য প্রস্তুতি নিতে দ্য সানের প্রতীক সেই গাঢ়লাল তারাটার কাছে একটা বার্তা পাঠাল। অপেক্ষা করার সময় সে অল ব্ল্যাক আই নিয়ে একটু নাড়াচাড়া করল আর সেটাতে একটা রূপলি চেন পরিয়ে দিল। তারপর সে ওটা তার ডান কবজিতে পেঁচিয়ে নিল এবং নিজের জামার হাতা দিয়ে ঢেকে দিল। বিকেল ৩টের সময় কোনো এক দৈত্যের বাসস্থানের মতো দেখতে সেই প্রাসাদ থেকে আলোর রশ্মি ঠিকরে বের হল। জাস্টিস, দ্য হ্যাংড ম্যান এবং দ্য সান প্রত্যেকেই গাঢ় লাল রঙে রাঙানো এক অস্পষ্ট ছায়ার মতো উপস্থিত হল। শুভ বিকেল মিস্টার ফুল টিলডে। শুভ বিকেল। অড্রে ট্যাট ক্লাবের প্রত্যেক সদস্যকে শুভেচ্ছা জানাতে যাচ্ছিল, ঠিক তখনই তার নজর একদম শেষ মাথায় বসে থাকা একটা আকৃতির ওপর গিয়ে পড়ল। সে ছিল কালো রঙের হুড দেওয়া পোশাক পরা এক অচেনা মানুষ। তাকেও দেখতে বেশ অবাস্তব আর আবছা লাগছিল। ইনি কে? অড্রে বিস্ময় আর আনন্দ দুটোই নিয়ে মিস্টার ফুলের দিকে তাকাল। ট্যাট ক্লাব কি আবার বড় হল নাকি? এটা কি ফোর্স ওয়াল নাকি শিও দেরেচা? না, উচ্চতা তো মিলছে না। তাহলে কি অন্য কেউ? অড্রে যখন গভীর চিন্তায় মগ্ন, ক্লাইন তখন বেশ আয়েশ করে পেছনের দিকে হেলান দিয়ে বলল, ইনি হলেন একজন নতুন সদস্য, মিস্টার দ্য ওয়ার্ল্ড। একই সময়ে ধূসর কুয়াশার সাহায্যে নিজের স্পিরিট ভিশন বাড়িয়ে সে দেখতে পেল যে দ্য সান এর ছায়ামূর্তির ওপরের রংটা আগের চেয়ে একটু বেশি খাঁটি হয়েছে, কিন্তু সেটা এখনও সিকোয়েন্স ৮-এর মানে পৌঁছাতে পারেনি। তার প্রাথমিক ধারণা হল যে দ্য সান পুরোপুরিভাবে বার্ড পোষণটা হজম করে ফেলেছে। হ্যালো। অড্রে ভদ্রভাবে শুভেচ্ছা জানাল। কৌতূহল নিয়ে সে নতুন সদস্যকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। সেই আবছা কুয়াশার ভেতর দিয়েই সে দ্রুত ওই মানুষটার সম্পর্কে কিছু তথ্য পড়ে ফেলল। মিস্টার দ্য ওয়ার্ল্ড এমন একজন মানুষ যিনি নিজের ভেতরেই গুটিয়ে থাকেন। তিনি খুব কম নড়াচড়া করেন এবং সবসময় তার মুখে একটা গম্ভীর ভাব থাকে। কে জানে তিনি কোথা থেকে এসেছেন? লোয়েন থেকে? ইন্টিজ থেকে? নাকি সিটি অফ সিলভারের মতো রহস্যময় কোনো জায়গা থেকে? অড্রে চিন্তিতভাবে মাথা নাড়ল। এতগুলো সভা পেরিয়ে আসার পর একটা বিষয় সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে দ্য সান তাদের কথাবার্তায় অংশ নিতে পারে না। আর এর কারণ হল সম্ভবত সে লোয়েন ভাষায় কথা বলে না এবং সে যে কথাগুলো শোনে সেগুলো হয়তো মিস্টার ফুল অনুবাদ করে দেন।
দ্য হ্যাংড ম্যান অ্যালজার এবং দ্য সান ডেরিক এরা প্রত্যেকে আলাদাভাবে দ্য ওয়ার্ল্ডকে শুভেচ্ছা জানানোর পর যখন এই নতুন সদস্য বেশ নীরসভাবে তাদের উত্তর দিল, ক্লাইন তখন জাস্টিসের দিকে তাকিয়ে বলল, তুমি যে দুজনের নাম প্রস্তাব করেছিলে তারা এখনও পরীক্ষার মধ্যে আছে। আমি তোমাকে একটা সহজ কাজ দেব, তুমি তোমার নিজের নামে তাদের সেই দায়িত্বটা দিতে পারো। এটা ওই পরীক্ষারই একটা অংশ। এটা এমনই করা হওয়া উচিত। অড্রে যে শুধু হতাশ হল না তা নয়, বরং তার মনে হল যে এমনটাই হওয়া দরকার। ট্যাট ক্লাবের সদস্যদের খুব কঠোরভাবে বাছাই করতে হবে, যে কেউই তো আর এর সদস্য হয়ে যেতে পারে না। সে খুব গর্বের সাথে এই কথাগুলো ভাবল আর তারপর একটু অপরাধবোধের সুরে নিজের মনেই যোগ করল, আর একদম শুরুতেই যে মিস্টার ফুল আমাকে এখানে টেনে এনেছিলেন, এতেই বোঝা যায় আমি কতটা ভাগ্যবান ছিলাম, আর ভাগ্যটাও তো একটা অনন্য গুণ। ঠিক আছে, দয়া করে কাজটা দিন। অড্রে একটা ইতিবাচক উত্তর দিল। ক্লাইন তার ডান হাতটা বাড়িয়ে টেবিলের ওপর রাখল আর সেখানে লেনেভুস ও তার পোশাকের একটা ছবি ফুটিয়ে তুলল। ছবির এই লোকটার খোঁজ নাও, সে ব্যাকল্যান্ডে আছে। ক্লাইন ছবিটাকে মিস জাস্টিসের চোখের সামনে ভাসিয়ে তুলল। অড্রে সেটার দিকে তাকাল আর দেখল খুব সুন্দর করে আঁচড়ানো কালো চুল আর গোল চশমা পরা এক যুবককে। তার কপালটা বেশ চওড়া ছিল। এটা ছিল একটা রঙিন তেলের রঙের ছবি। তার অস্বাভাবিকভাবে বেরিয়ে থাকা বাদামি চোখ দুটোতে একটা উপহাসের চাহনি ছিল, আর নিচে লেখা ছিল আগের পরিচিত নাম লেনেভুস এবং অন্যান্য তথ্য। কাজটা বেশ সোজা, তার মানে হল লক্ষ্যবস্তু খুব একটা শক্তিশালী কেউ নয়, তবে লোকটার মধ্যে নিশ্চয়ই এমন বিশেষ কিছু আছে যার কারণে মিস্টার ফুল তার অস্তিত্বের কথা জানেন। যদিও কাজটা সোজা, কিন্তু এর পেছনে হয়তো অনেক গভীর কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। তার মতো এত শক্তিশালী একজনের জন্য এটা শুধু একটা পরীক্ষাই হতে পারে না। অড্রে কিছুক্ষণের জন্য নিজেকে এই ভাবনাগুলোর সাগরে ভাসিয়ে দিল। কয়েক সেকেন্ড পরেই সে বলল, আমি তাদের এই দায়িত্বটা দিয়ে দেব। মনে হচ্ছে ব্যাকল্যান্ডে এই দুই ভদ্রমহিলার বেশ ভালোই জানাশোনা আছে, যা লেনেভুসকে খুঁজে বের করতে সাহায্য করবে। তার প্রতিশোধ নেওয়ার বিষয়গুলো নিশ্চিত করার পর ক্লাইন চুপ হয়ে গেল, আর সে ইচ্ছে করেই তার বিকল্প রূপটাকে সবার মনোযোগের কেন্দ্রে আসতে দিল। দ্য ওয়ার্ল্ড চারদিকে একবার নজর বুলিয়ে কর্কশ গলায় বলল, মিস্টার ফুল আমাকে বলেছেন যে আমি এখান থেকে কাজের দায়িত্ব দিতে পারব আর প্রয়োজনীয় উপাদান জোগাড় করতে পারব। কথাটা কি সত্যি? অড্রে খুব মার্জিত ভঙ্গিতে মাথা নেড়ে বলল, তবে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এরপর মিস্টার ফুলের পড়ার সময় শুরু হবে। আমি ইন্টিসের রাষ্ট্রদূত বেকারল্যান্ডকে হত্যা করার যে কাজটা পেয়েছিলাম সেটা আমি পূরণ করেছি, কিন্তু আমি তো এই সময়টুকু কাটানোর জন্য সেটার কথাও একবারও মুখে আনিনি। সে নিজের চিবুকটা একটু উঁচিয়ে মনে মনে ভাবল, মিস জাস্টিস, আপনার মধ্যে সত্যিই কর্তৃত্ব করার দারুণ একটা বোধ আছে। বেকারল্যান্ডকে হত্যার বিষয়টা যাতে সত্যিই একটা সমাপ্তির দিকে পৌঁছাতে পারে, সেজন্য আমাকে হয়তো পরে এই জ্ঞানের মূল্য চোকাতে হবে। ক্লাইন বেশ মজা পেয়ে অন্যদিকে চোখ ফেরাল আর দ্য হ্যাংড ম্যানের দিকে তাকাল। নতুন একজন সদস্য আসার কারণে অ্যালজার উইলসন কোনো আগুপিছু না ভেবেই কথা বলে উঠল না। সে চুপচাপ বসে থেকে গোপনে সবকিছু পর্যবেক্ষণ করতে লাগল। এই মুহূর্তে মিস্টার ফুলকে তার দিকে তাকাতে দেখে সে দ্রুত এবং বিনীতভাবে মাথা নিচু করে বলল, এবারেও 6টা পাতা আছে। একদম শেষের পাতাটা আপনাকে পরের বার দেওয়া হবে। অবশ্যই। ক্লাইন মাথা নাড়ল। দ্য হ্যাংডম্যান দ্রুত নিজের মনটাকে শান্ত করল, লেখাগুলো মনে করল এবং মনের জোর দিয়ে সেগুলো ফুটিয়ে তুলল। সে খুব দ্রুত ডায়েরির 6টা পাতা লেখা শেষ করল আর দেখল সেগুলো হঠাৎ গায়েব হয়ে ক্লাইনের হাতে চলে গেছে। ক্লাইন নিচের দিকে তাকাল আর প্রথম পাতার লেখাগুলোতে চোখ বোলাল। 9 ফেব্রুয়ারি, আমার 3য় সন্তান হয়েছে। আমি তার নাম রেখেছি বোরোনোভা। আমার বড় মেয়ে বার্নাডেট খুব ভাগ্যবান ছিল। তখন আমি আর ওর মা ছিলাম একেবারে নিচু সিকোয়েন্সের বিয়ন্ডার। ও নিজের ইচ্ছেমতো পথ বেছে নেওয়ার স্বাধীনতা পেয়েছে। আমার বড় ছেলে সিএল সবচেয়ে বেশি দুর্ভাগা। সে খুবই সামান্য পরিমাণ বিয়ন্ডার বৈশিষ্ট্য পেয়েছে, কিন্তু তাকে আমার পথ ধরেই এগোতে হবে। হয়তো সিকোয়েন্স 4-এ গিয়ে সে কিছু বদল আনতে পারত, কিন্তু উঁচু সিকোয়েন্সে পৌঁছানো কখনোই সোজা কথা নয়। আমার মেজ ছেলে বোরোনোভার অবস্থা সিএলের চেয়ে ভালো, তবে ওর বোনের চেয়ে খারাপ। ওর মধ্যে আমার সিকোয়েন্স 5-এর বিয়ন্ডারের সমান বৈশিষ্ট্য আছে। এর ফলে আমার ওপর থেকে অনেকটা চাপ কমে গেছে। আমি আমার পোষণ আরও দ্রুত হজম করতে পারছি, আর আমার উন্নতিও অনেক তাড়াতাড়ি হচ্ছে। আর ও যখন জন্মাল তখন ওর মধ্যে আগে থেকেই একজন অ্যাস্ট্রোম্যান্সারের নানা রকম লক্ষণ দেখা যাচ্ছিল। জারাতুল গোপনে আমাকে অভিনন্দন জানাতে এসেছিলেন আর বোরোনোভাকে একটা মিষ্টি দেবদূত বলে প্রশংসা করেছিলেন। আমি ভবিষ্যৎবাণী করার এই ওস্তাদকে জিজ্ঞেস করেছিলাম যে ও ভবিষ্যতে কি কি অর্জন করবে। তিনি শুধু হাসলেন, কোনো উত্তর দিলেন না। আমি যখন তাকে সিএলের ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞেস করলাম, তখন তিনি শেষমেশ বললেন যে মৃত্যু হল একটা অবধারিত পরিণতি, কিন্তু সেটা হয়তো ভালো কিছুই বয়ে আনবে। সত্যি বলতে একজন সিএলের কথাগুলো সবসময় এত অস্পষ্ট হয় যে মনে হয় ওদের মুখটা জোর করে খুলিয়ে ভেতরের কথা বের করে আনি।
অবশেষে আমি যখন বার্নাডেটের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলাম তখন তিনি হঠাৎ করেই খুব গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন যে ও আমাকে ঘৃণা করবে, আমাকে অবজ্ঞা করবে, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, আর ও রহস্যময় জগতের একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবে। মাঝে মাঝে ভবিষ্যৎবাণীর ফলাফল সম্পর্কে সত্যিই কিছু জিজ্ঞেস করা উচিত নয়। আমার পক্ষে এটা বিশ্বাস করা খুব কঠিন যে আমার মিষ্টি আর দয়ালু বার্নাডেট যে ওর ভাইয়ের খেয়াল রাখে, ওর বাবাকে খুব ভালোবাসে আর ওর মাকে মাথায় তুলে রাখে, সে আমাকে ঘৃণা করবে আর আমার সাথে বেইমানি করবে। এমনটা কেন হবে? আমি এমন কি বাড়াবাড়ি করে ফেলব? হয়তো সে এমন কাউকে ভালোবাসবে যাকে আমার পছন্দ হবে না, এমন কোনো বখাটে ছেলে যাকে আমি শেষ পর্যন্ত মেরেই ফেলব। না, জারাতুল কোনো সুদসেয়ার নন, আর তিনি যে ভবিষ্যৎবাণী পেয়েছেন সেটাও তো ভুল হতে পারে। বাদ দাও এসব, রোজেল। আমার মনে হচ্ছে আমি যেন সস্তা কোনো পারিবারিক নাটকের গন্ধ পাচ্ছি। ডায়েরির প্রথম পাতাটা পড়ার পর ক্লাইন মনে মনে একটু ঠাট্টা না করে পারল না। একই সাথে বার্নাডেটের ভবিষ্যৎ নিয়ে জারাতুল তাকে যা যা বলেছিলেন সেটা তার স্বাভাবিকভাবেই মনে পড়ে গেল। রহস্যময় জগতের একজন গুরুত্বপূর্ণ মানুষ। এটা দিয়ে কি বিয়ন্ডারদের জগতের কথা বোঝানো হয়েছিল? কোন স্তরে পৌঁছালে একজনকে গুরুত্বপূর্ণ মানুষ বলে মনে করা হয়? ক্লাইন চিন্তিতভাবে পাতা উল্টাল। 22 মে, শরণ পরিবারের ফ্লোরেন সত্যি সত্যিই চায় আমি যেন ওর অধীনে কাজ করি। আমাকে দেখে কি মনে হয় যে আমি কারো চামচাগিরি করব? ওর এই মনোভাবটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আমি শপথ করছি যে ওর আজকের এই অহংকারের জন্য একদিন আমি ওকে এর মূল্য চোকাতে বাধ্য করব। তবে ও এমন কিছু কথা বলেছে যেগুলো বেশ মজার, আর সেগুলো নিয়ে একটু গভীরভাবে ভেবে দেখার মতো।